সব বিপদ কাটিয়ে অবশেষে তারা নিরাপদ আশ্রয়ে পৌঁছালো। রাতুলকে রুমের ভিতরে শুয়ে দেওয়া হয়েছে। তার মুখ ফ্যাকাশে, নিঃশ্বাসে ধীর স্থির, কিন্তু শরীরটা বেশ উত্তপ্ত। ডাক্তার ব্যাগ খুলে দূরত্ব কিছু ওষুধ বের করে দিলেন। জ্বরটা বেশি, তবে ভয় পাওয়ার কিছু নেই। ডাক্তার বললেন। আসিফ ক্লান্ত শরীরে চৈতির পাশে সোফায় বসে পড়ল। চৈতিও যান কিছুক্ষণ পর বুঝতে পারল সত্যি তারা এখন নিরাপদ। দীর্ঘ শ্বাস ফেলল সে। এরকম স্বস্তির অনুভূতি নিয়ে সব ঠিক হয়ে যাবে। তাই তো আসিফের দিকে তাকিয়ে বলল চৈতি। আসিফ মাথা জাকালো। ইনশাআল্লাহ, তবে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমরা যতই নিরাপদ ভাবি, ওরা এখনও খুঁজছে। চৈতি চুপ হয়ে গেল। তার চোখে ঘরের ভিতর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মনে পড়ে আছে অন্য কোথাও। রাতুলের দিকে তাকালো একবার। কপালের উপর ভেজা কাপড় রাখা হয়েছে, গায়ে হালকা কম্বল। নিঃশ্বাস স্বাভাবিক মনে হলো। মুখের রেখাগুলো বলে দিচ্ছে ভিতরে কোথাও এরকম যন্ত্রণা লুকিয়ে আছে। এত কাছ থেকে মৃত্যু দেখতে পারবো ভাবিনি। চৈতি ফিসফিস করে বলল। আসিফ এক মুহূর্তে চুপ করে থাকলো। তারপর মৃদু সুরে বলল, মৃত্যু কাছাকাছি থাকলে জীবনকে নতুনভাবে বোঝা যায়, কিন্তু আমরা এখনো বেঁচে আছি, সেটাই বড় কথা। চৈতি কিছু বলল না। চোখ বন্ধ করে পিছনের সব ঘটনার কথা ভাবছিল। সত্যি কত বড় ঝড় সামলে এসেছে তারা। হঠাৎ ডাক্তার ব্যাগে গুছিয়ে পাশে বসে রইল। আসিফ চৈতির দিকে তাকিয়ে বলল, ভাবি একটু বিশ্রাম নেন, অনেক ধকল গেছে আজ। চৈতির মাথা নাড়ালো। আমি ঠিক আছি। রাতুল যদি জেগে ওঠে তখন থাকতে হবে। আসিফ আর কিছু বলল না। চুপচাপ একটা সিগারেট বের করে হাতে ঘুরাতে লাগলো, কিন্তু ধরালো না। ঘর জুড়ে নীরবতা নেমে এলো। নিঃশব্দ বয়ে চলল রাতুলের বাতাস, কিন্তু যেই সেই নীরবতা ভিতরে কিছু অজানা আকাঙ্ক্ষা রয়ে গেল। চৈতি সোফা থেকে উঠে রাতুলের কাছে গিয়ে বসলো। শক্তপোক্ত করে দেহের মানুষটা আজ কিভাবে কাতর হয়ে শুয়ে আছে। চারদিকে ভোরের আলো ছড়িয়ে পড়ছে। ফজরের আজান শোনা যাচ্ছে। ডাক্তার একটানা ব্যথার স্প্রে করে বের করে পা স্প্রে করে নিল। আসিফ ডাক্তারকে নিয়ে পাশের রুমে চলে গেল। চৈতি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দিয়ে শুয়ে দিল রাতুলের কপাল। এখনো জ্বরটা আছে। চৈতির ঘাড়টা ব্যথায় টনটন করছে। রাতুলের পাশে শুয়ে পড়ল। চৈতি কখন যে ঘুমিয়ে পড়ল তা বুঝতেও পারেনি। সকালে তৃপ্ত রোজ জানালা গলে ঘরের ভিতরে এসে পড়েছে। সেই উজ্জ্বল আলোতে ঘুম ভেঙে গেল রাতুলের। মাথাটা বার হয়ে আছে। যার অসহ্য মাথায় চোখ মুখ কুঁচকে উঠল সে। কিছুক্ষণ বোঝার চেষ্টা করলো কোথায় আছে। চারপাশটা ভালো করে দেখতেই চিনতে পারলো এটা ওর গ্রামীণ বাড়ি। এই বাড়িটি রাতুল বহু যত্নে নির্ভূতে গড়ে তুলেছিল, কিন্তু একান্ত নিজের মতো করে বাহিরে কেউ জানতো না, শুধুমাত্র আসিফ ছাড়া। বুকের ভিতর পরিচিত উষ্ণ একটা শ্বাস টের পেয়ে ঘাড় কাত করলো রাতুল। পাশে তাকাতেই চোখ আটকে গেল। চৈতি ওর বুকে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নিঃশ্বাসের ভারী ওঠানামায় চুলগুলো এলোমেলো হয়ে মুখের পাশে এসে পড়েছে। রাতুল নিঃশব্দে তাকিয়ে রইল। কতদিন পর এভাবে এত কাছ থেকে চৈতিকে দেখছে সে। এক মুহূর্তটা যেন স্বপ্নের মতো মনে হলো। সব ঝড় পেরিয়ে সমস্ত ব্যাপার ঠেলে এই জায়গায় এসে পৌঁছাচ্ছে তারা। এক মুহূর্তের জন্য সব কষ্ট, ভয়, আতঙ্ক হয়ে গেল। শুধু থেকে গেল এরকম প্রশান্তি, যেন সময়টা একটু ধীর হয়ে গেছে তাদের জন্য। রাতুল গভীর শ্বাস নিল। হয়তো এতদিন পরে সত্যিই একটু শান্তির নিঃশ্বাস নেওয়া সময় এসেছে। হাতটা বাড়িয়ে চৈতির এলোমেলো চুলগুলো ঠিক করে দিল। খুব শখ জাগলো চৈতির কপালে তার তৃপ্ত উষ্ঠখানা ছুঁয়ে ভালোবাসার স্পর্শ করতে নিজেকে সংযত করলো। দীর্ঘ শ্বাস ফেলে দেওয়া চৈতি গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন হাজার বছর আমন্ত্রণ তৃষ্ণা পৌঁছাচ্ছে। আস্তে আস্তে ওঠার চেষ্টা করলো রাতুল। অস্ফুট স্বরে ব্যথায় আর্তনাদ করে উঠল। রাতুলের আর্তনাদের শব্দ চৈতি ধর ফরিয়ে উঠল। দেখলো রাতুল একা একা বিছানা থেকে ওঠার চেষ্টা করছে। চৈতি রাতুলের কাছে গিয়ে বলল, একি আপনি একা একা কেন নামছেন? আমাকে ডাকতে পারতেন, চলুন আমি নিয়ে যাচ্ছি। বলে চৈতি রাতুলের ভরটা কাঁধে নিয়ে নিজে ওয়াশরুমের দিকে আসলো। রাতুল ফ্রেশ হয়ে ভিতর থেকে বলল, চৈতি জি বলুন। আলমারিতে দেখবে আমার জামা আর তোয়াল রাখা আছে, একটু নিয়ে আসো তো। চৈতি আলমারি খুলে জামা আর তোয়ালটা নিয়ে ওয়াশরুমের দরজায় সামনে এসে দরজাটা নক করলো। রাতুল বাঁকা এসে দরজাটা খুলে চৈতির হাত সহ টেনে ওয়াশরুমের ভিতরে নিয়ে এসে জামা আর তোয়ালটা রেখে দিয়ে শাওয়ারটা অন করে দিল। ভিজে গেল দুজন একসাথে। চৈতির ভিজান্ত দেহটাকে রাতুলের মনে হচ্ছে এক শরবতের ফুটে ওঠা কোনো এক স্রোতপদ্ম।
রাতুল মেহনতি দৃষ্টিতে তাকিয়ে আছে চৈতির দিকে। লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে চৈতি, যেন লুকাতে পারলেই বেঁচে। রাতুল তার নেশালো কণ্ঠে বলল, ও হে রমণী, যেদিন তুমি আমার হয়ে যাবে, দিন হয়ে যাবে রাত, ভালোবাসার কথা বলবো আমরা সারা রাত। চৈতি নিজেকে তথস্থ করে নিয়ে বলল, আমি আসছি। তারপর চলে যাওয়ার জন্য এগিয়ে যেতে নিলে রাতুল হাত টেনে সামনে দাঁড় করালো চৈতিকে। তারপর বলল, আর কতদিন আমাকে দূরে সরিয়ে রাখবে চৈতি? আমাকে বলতে পারো? আমার মনে যে প্রচণ্ড দহন হয়, এই দহনটা কেন দেখো না? আমি আর পারছি না চৈতি। আমি তো মানুষ, আমার কষ্ট হয়, সেই কষ্ট কেন দেখো না? চৈতি কেঁদে দিয়ে বলল, আমি ট্রাই করছি, বিশ্বাস করুন, কিন্তু আমি ছোঁয়ার আগে শত নারী যে আপনাকে ছুঁয়ে দিয়েছে, আমি কি করে মনে নিব বলতে পারেন? আমি যখনই আপনাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছি, ততবার আমার মনটা বলে উঠেছে আপনার শরীরে মিশে আছে অন্যান্য নারীর স্পর্শ, ঘৃণা লাগে আমার তখন। রাতুল চৈতিকে এক টানে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমরা চোখে যেটা দেখি, কানে যেটা শুনি, সেটাই ঠিক না। চৈতি তার আড়ালে সত্যি লুকিয়ে থাকে। আজ আমি তোমাকে সেই সত্যিটা বলবো। যাও, ভিতরে যাও, আমার একটা শার্ট পরে নিয়ে আমি আসছি। আর সত্যিটা জানার পর তুমি যা সিদ্ধান্ত নিবে তাই মাথা পেতে নিব। যাও, আসছি। চৈতি চলে গেল। চৈতি যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। চৈতি রাতুলের একটা শার্ট গায়ে দিয়ে চাদর জড়িয়ে নিয়েছে। রাতুল শাওয়ার সেরে এসে চৈতির পাশে বসে তার হাত দুটো ধরে বলল, আমি জানি না আমি যা বলবো তুমি বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি আর সব সত্যি কথা বলবো। সবটা শোনার পর সিদ্ধান্তটা তোমার চৈতি। রাতুল একটু থেমে শ্বাস নিল। চৈতি, আমি জমিদার বংশের ছেলে, এটা তো তুমিই জানো। ছোটবেলায় মা ছিল না আমার, বাপ চাচাদের অত্যাচার দেখে আমি বড় হয়েছি। আমাকে কখনো শেখানো হয়নি মেয়েদের সম্মান করার কথা, শিখেছে শুধু নারীদের নরম দেহটাকে ভোগ করার কথা। রাতুলের কণ্ঠ ভারী হয়ে উঠল। আমি কখনো ভালোবাসা পাইনি চৈতি, শুধু পেয়েছি আঘাত। সেই সব অনাদর আর অবহেলা থেকে আমার যাতায়াত শুরু হয় আমাদের জমিদারের কুঠি বাড়িতে। আমি তখন ছোট ছিলাম, কোনো ভুল করলে আমাকে চাবুকে মারা হতো। ভালোবাসা কাকে বলে আমি জানতাম না, এমন করেই বড় হয়েছি। কলেজে ভর্তি হওয়ার পর রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি, সেখান থেকে ধীরে ধীরে আজকের এই অবস্থানে আসা। রাতুলের চোখে জল টলমল করতে লাগলো। অনেকদিন হলো আমি পতিতালয়ে যাই না, প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু একদিন একটা পার্টিতে আমাদের সব রাজনৈতিক নেতা ডাক পেয়েছিল, আমিও গিয়েছিলাম। সেটাই ছিল আমার জীবনের কাল। আমার ড্রেক্সে ড্রাগ মেশানো হয়েছিল। ড্রাগের প্রভাবে আমি একজন মেয়ের সাথে ঘনিষ্ঠ হয়ে যাই। সেই ঘটনার ভিডিও তারা তুলে নেয়। যদি চোখ বিষময়ে বড় হয়ে যায়। রাতুল কাঁপা কণ্ঠে বলল, আমি কখনো এসব তোয়াক্কা করিনি, কিন্তু সেই ভিডিও ছড়িয়ে পড়ে প্রতিটি চ্যানেল, খবরের কাগজে আমাকে নারী সঙ্গ ও খারাপ জীবনযাপনের জন্য অভিযুক্ত করা হয়। তখন থেকে আমি আবারও বিপথে চলে যাই। আমার যাতায়াত শুরু হয় পতিতালয়ে। রাতুলের কণ্ঠে অনুতাপের ছোঁয়া। তবে হঠাৎ করেই তোমার সাথে দেখা। সেই প্রথম দেখাতে আমার হৃদয়ে প্রেমের বাগিচা তৈরি হয়েছিল। সেই বাগিচার প্রথম নীল প্রজাপতি হলে তুমি চৈতি। রাতুলের চোখ এবার আর ধরে রাখা যায় না। চৈতি তার হাত শক্ত করে ধরে। রাতুল কাঁপা কণ্ঠে বলল, চৈতি, আমায় একটু ভালোবাসো, আমাকে একটু ভালোবাসার ভিক্ষা দাও, আমাকে দয়া করো। আল্লাহ তাআলা তোমা মাফ করে দেন, তার কাছে মাপ চাইলে তিনি ক্ষমা করেন। তুমি কি আমাকে মাফ করবে না? আমাকে সঠিক পথে ফিরিয়ে আনার কেউ ছিল না, ঠিক ভুল দেখানোর কেউ ছিল না। তোমার আগমনে আমার জীবন বদলে গেছে। তুমি এলে আমাকে ঠিক ভুল, পাপ, পূর্ণ, নীতি, আদর্শের মানে বুঝলে। আমি তোমার চোখে নিজের অপরাধগুলো দেখতে শিখেছি চৈতি। আমি সত্যি বদলাতে চাই, আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ। রাতুলের কণ্ঠে অনুশোচনা ও ভালোবাসার মিশ্রণ। চৈতি চোখের জল মুছতে মুছতে রাতুলের দিকে তাকিয়ে থাকে। চৈতি ঠোঁট কামড়িয়ে ধরে নিজেকে ধাতস্থ করে তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে একটু সময় দিন, আমার সময় লাগবে। তুমি আজীবন সময় পাবে প্রিয়তমা, কিন্তু আমার মন ভালো কেউ তোমাকে বাসবে না। চৈতি কি আপনি করে নিবে? চৈতি কাছুমুছু হয়ে বিছানার এক করে বসে আছে। তার গায়ে এখনো হালকা কাঁপুনি, চোখে একটু ঘুম, একটু ভয় আর প্রচণ্ড দ্বিধা। রাতুল পাপ ফিরে শুয়ে চৈতির কোমরটা হালকা করে জড়িয়ে রেখেছে। ঘরের ভিতরে নিস্তবতা,
যেন সময়টা থেমে আছে দুজনের মাঝখানে। চৈতি চোখ বন্ধ করে আবারও ভাবতে লাগলো রাতুলের বলা কথাগুলো। প্রতিটা কথা যেন কোথাও গভীরে গিয়ে বাজছে। ভেতরটা এলোমেলো লাগছে ওর। নিজেকে স্থির রাখতে চাচ্ছে কিন্তু পারছে না। রাতুল আস্তে বলল, এই ছোট মাথায় এত চাপ নিও না চৈতি। ভালোবাসা জোর করে হয় না, হয়তো সময় লাগবে, কিন্তু আমি অপেক্ষা করব। যতদিন না মৃত্যু আসছে, ততদিন না কিয়ামত হচ্ছে, ঠিক ততদিন আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি আমায় কাছে আসতে দাও, তাহলে ছায়া হয়ে থাকবো পাশে। তোমার চারপাশে ভালোবাসা দিয়ে একটা বেষ্ট তৈরি করব, যেখানে শুধু তুমি থাকবে, নিরাপদ, শান্ত আর আপন। যদি চোখ বন্ধ করেই শুনেছিল, শব্দগুলো বুকের ভিতর কাঁপন তুলেছিল। টলমল চোখে তাকালো রাতুলের দিকে। হুট করে ওর বুকের মধ্যে মুখ গুজে ঝাপটে ধরলো রাতুলকে। একটা গাঢ় নিঃশ্বাস ফেলে হঠাৎ ঢু করে কেঁদে উঠল। রাতুল ওকে শক্ত করে জড়িয়ে নিল। মনে হলো সময় হয়তো সত্যি বদলে যাচ্ছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রাতুল চৈতিকে চাদরে মুড়িয়ে রেখে বিছানা থেকে নেমে দরজাটা খুলে দিল। আসিফ দাঁড়িয়ে, হাতে একটা শপিং ব্যাগ। ভাইয়ের থেকে ভালো জামা পায়নি, তবে একদম সুতি, আরাম বোধ করবে ভাবি। রাতুল মাথা নাড়িয়ে ব্যাগটা নিয়ে দরজা বন্ধ করে দিল। চৈতির হাতে ব্যাগটা দিয়ে বলল, তোমার ড্রেস এসে গেছে, পরে নাও। আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। চৈতি মাথা নেড়ে ব্যাগ নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদামাটা সুতি জামা পরে বের হলো। কিছুক্ষণ পর নীরব পায়ে এগিয়ে এসে বলল, আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। রাতুল ভ্রু কুঁচকে বলল, তুমি রান্নাঘরের আশেপাশে যাবে না চৈতি? কেয়ারটেকারের বউ আছে, ওনার রান্না করার কথা। ঠিক আছে, আমি শুধু গিয়ে দেখি কি রান্না করেছে। আপনাকে তো খাওয়াতে হবে, তারপর মেডিসিনও খেতে হবে। রাতুল মাথা নাড়িয়ে সম্মতি দিল। সুইটি রুম থেকে বের হয়ে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখে কেয়ারটেকারের বউ রান্না প্রায় শেষ করে ফেলেছে। ও একটু হাসি মুখে বলে উঠল, নতুন বউ সাহেব কি উঠেছে? চৈতি হালকা হাসলো, অনেক আগেই। উনি এখন কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছে। চৈতি খাবার প্লেটে তুলে নিয়ে রুমে ফিরে এলো। রাতুল উঠে বসতে চাইলে চৈতি থামিয়ে বলল, উঠবেন না, আমি খাইয়ে দিচ্ছি। রাতুল একটু অবাক হলো, চুপচাপ তাকিয়ে রইল চৈতির মুখের দিকে। নিজের অজান্তেই চোখের কোণে এক চিলতে শান্তির ছায়া রেখে গেল। এক জীবনে মানুষ সব কিছু পায় না, কিন্তু যতটুকু পায় সেটুকুই হয়ে ওঠে অনেক কিছু। আজকের এই যত্ন, এই নীরব ভালোবাসা, রাতুলের কাছে এর চেয়ে বড় কিছু নেই। চৈতি খুব যত্ন করে এক এক করে তুলে দিচ্ছিল খাবার। রাতুল নির্বাক হয়ে খেয়ে নিচ্ছিল। ভালোবাসা শব্দ নয়, কাজে প্রকাশ পাচ্ছে আজ। খাওয়া শেষ হলে ওষুধ খাইয়ে দিল চৈতি। ঠিক তখনই রুমে ঢুকলো আসিফ আর ডাক্তার ব্যস্ত হয়ে পড়ল রাতুলের ড্রেসিং নিয়ে। আর আসিফ তখন ভিডিও কলে পতিতালয়ের কাজ দেখাচ্ছে রাতুলকে। রাতুল মন দিয়ে সব দেখছে, সব শুনছে, তবে তার চোখটা আটকে আছে শুধু এক জায়গায়। চৈতির মুখের দিকে একটা সময় ছিল, যাকে সে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, আর সেই চৈতি তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছে। একটু পরই আসিফ আর ডাক্তার রুমে ঢুকলো। ডাক্তার পেশাদার ভঙ্গিতে ব্যাগ খুলে রাতুলের ড্রেসিং করতে শুরু করলো। ওদিকে আসিফ ফোন হাতে নিয়ে বলল, ভাই, ওইখানে যা বলেছিলেন সব কাজ প্রায় শেষ। এখন লাইভ দেখাচ্ছি, আপনি একবার দেখে নেন। রাতুল মাথা নাড়ালো। আসিফ ফোনের ভিডিও কল অন করে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে লাগলো পুরো জায়গাটা। পতিতালয়ের ভাঙচুর, উদ্ধারকৃত মেয়েদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর প্রক্রিয়া আর আশেপাশের কিছু ডিটেল রাতুল একদৃষ্টি দেখছিল। ডাক্তারের হাতে ব্যথা লাগছিল ঠিকই, কিন্তু মুখে কোনো ভাঁজ নেই। তবে চোখে একটা দৃঢ়তা, অন্যায়কে শেষ করতে হলে এরকম যুদ্ধ চালিয়ে যেতে হয়। আর পাশে যদি কেউ চুপচাপ যত্ন করে রাখে, তাহলে সেই লড়াইটাই রাতুল শুয়েছিল। ঠিক সেই সময় আসিফ এসে বলল, ভাই। বলো, শুনছি, বলে উঠে বসলো। নাহিদ হাসান ইনভাইট করেছে সমস্ত নেতাদের এবং সেই লিস্টেও আপনি আছেন। কবে পার্টি? ঈদের দিন। শুধু তাই নয়, সাথে ভাবিকেও ইনভাইট করেছে। কি? জি ভাই। এখন কি করবেন? আপনার গাটা তো শুকায়নি, দুদিন পর তো ঈদ। আসিফ, 2 দিন আগে হোক বা 2 দিন পরে হোক, আমাকে তো শহরে ফিরতেই হতো। একটা কাজ করো, গাড়ি রেডি করো, একটু পরে আমরা বের হব।
কিন্তু ভাই এভাবে কি যাওয়া ঠিক হবে আমাদের? কথা বাদেই দিলাম, ভাবি ওনার সেফটি তো ভাবতে হবে। যদি কিছু হয়ে যায় বিশ্বাস রাখো আসিফ, কিছুই হবে না। আমি আছি তো ওকে আগলে নেওয়ার জন্য। আমার বহু ডোরে ওকে আগলে নিব। ভাবিস না তোর ভাবি বাগিনীও এত সহজে হার মানার মেয়ে না। তোকে যা বলেছি তাই কর, আর তোর ভাবিকে বাগান থেকে ডেকে আন, বলবি আমি ডেকে পাঠিয়েছি। আসিফ মাথা নেড়ে চলে গেল। আসিফ চলে যেতে দীর্ঘ শ্বাস ফেলল রাতুল। আসিফ চৈতি খবর দিতে চৈতি ছুটল রাতুলের পানে। রাতুলের সামনে এসে থমতে গেল। চৈতি বলল, কিছু হয়েছে? আমাকে ডেকে পাঠালেন যে? এমনি শোনো, রেডি হয়ে নাও, একটু পরে আমরা রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। কি, আমাদের তো আরো 2 দিন থাকার ছিল। আপনার ঘাটা তো শুকায়নি। ওটা নিয়ে ভেবো না চৈতি, আমার এইসব ঘা ক্ষতে অভ্যাস আছে। খুব জরুরি কাজ, তাই না গেলেই নয়। বোরকা আর নিকাব পরে রেডি হয়ে নাও। চৈতি বোরকাটা পরে নিয়ে হিজাবটা বেঁধে নিল, মুখে নিকাবটা বেঁধে নিল। রাতুলের সব মেডিসিন নিয়ে নিল। একটু পরে আসিফ সে বলল, ভাই গাড়ি রেডি, তাহলে দেরি না করে আমরা রওনা দিয়ে দিই। রাতুল মাথা নাড়িয়ে বিছানা থেকে নেমে চৈতির হাত ধরে রুম থেকে বের হয়ে কেয়ারটেকারকে সব কিছু দেখে রাখতে বলে গাড়িতে উঠে ওরা 4 জন রওনা দিল ঢাকার উদ্দেশ্য। বাহিরের তপ্ত রোদে চৈতির নাজেহাল অবস্থা। গাড়ি পিছনে রাখা টিস্যু বক্স থেকে রাতুল টিস্যু নিয়ে চৈতিকে নিজের দিকে ঘুরিয়ে মুখের নিকাবটা একটু তুলে সযত্নে ঘাম মুছে দিয়ে টিস্যুটা ফেলে দিয়ে আসিফকে বলল, আসিফ এসিটার পাওয়ার বাড়িয়ে, তোর ভাবির কষ্ট হচ্ছে। আসিফ এসির পাওয়ারটা বাড়িয়ে দিয়ে গাড়ির স্পিডটা বাড়িয়ে দিল যাতে তারা দ্রুত পৌঁছাতে পারে। রাস্তার যানজট হয়েছে পেরিয়ে তারা পৌঁছালো বাড়িতে। চৈতি আর রাতুল গাড়ি থেকে নামতে আসিফ বলল, ভাই আপনারা থাকেন, আমি একটু পতিতালয়ের কাজটা দেখে আসি। কতটা কি হলো? রাতুল বলল, আচ্ছা যা, তবে সাবধানে থাকিস, বডিগার্ড সাথে নিস, আর দরকার পড়লে কল করিস। ঠিক আছে ভাই, বলে গাড়িটা স্টার্ট দিয়ে আসিফ চলে গেল। আসিফ চলে যেতে রাতুল আর চৈতি বাড়ির ভিতরে ঢুকে সোজা তাদের রুমে চলে গেল। রুমে আসতেই চৈতি বোরকা আর হিজাবটা খুলে আলমারিটা খুলে জামা কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল। রাতুল বিছানায় হেলান দিয়ে বসলো। চৈতি শাওয়ার নিয়ে বের হতে রাতুল মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ভেজা চুলে খুব সিদ্ধ লাগছে চৈতিকে, যেন কোনো এক আকাশের উপসে আসা বৃষ্টি পড়ছে। রাতুল বিছানা থেকে নেমে ধীরে পায়ে চৈতির দিকে এগিয়ে গেল। হুট করে পিছন থেকে চৈতির কোমরটা জড়িয়ে ধরে নাক ডুবিয়ে গন্ধ নিচ্ছে চৈতির ভেজা চুল থেকে। ঈর্ষা কেঁপে উঠল চৈতি। রাতুল যেন সেই কম্পনটা অনুভব করলো। একটু পর রাতুল চৈতিকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। চৈতি যেন এখনো তবদা খেয়ে তাকিয়ে রইল রাতুলের যাওয়ার প্রাণে। সকালে চৈতি ঘুম ভাঙে, আর ঘুম ভাঙতেই শরীর এক তীব্র যন্ত্রণা বোধ করে। তারপর ধীরে ধীরে উঠে বসতে তল পেটে চিনচিন করে ব্যথা হচ্ছে। ফ্লোরে তাকিয়ে দেখলো তার জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মাথাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে। অষ্টম থেকে পানির শব্দ হচ্ছে। চৈতি 2 হাতে মাথাটা চেপে ধরলো। ঠিক সেই সময় রাতুল অষ্টম থেকে বের হয়ে এসে দেখে চৈতির এইরকম অবস্থা। সে দূরত্বে এসে চৈতিকে জড়িয়ে ধরে বলে, চৈতি কি হয়েছে বলো আমাকে। চৈতি ফুঁপিয়ে কেঁদে ওঠে, হুশ, কি হয়েছে, কাঁদছো কেন? পেটে কি বেশি ব্যথা করছে না? কি ব্যথা? আমি কিছু মনে করতে পারছি না, কি করেছি, কিভাবে কি হলো কিছু না। ইটস অল রাইট। চৈতি কি হয়েছে তাতে সমস্যা নেই। আমি মনে করে দিচ্ছি তোমার জুসে কেউ একজন ড্রিঙ্কস মিশিয়ে দিয়েছিল, তাই কিছু মনে করো না। কিন্তু চৈতি কিছু বলার জন্য মুখ খুলতে নিলে রাতুল চৈতির মুখে আঙুল দিয়ে বলল, হুশ, আর একটা কথা নয়, কাল যা হয়েছে সেটাই ভুলে যাও চৈতি। তোমার রেস্টের দরকার, রেস্ট নাও। কাল যা হয়েছে তার জন্য না তুমি দায়ী না আমি দায়ী। দুজন কেবল পরিস্থিতির শিকার, আর কিছু না। চলো এখন ফ্রেশ হয়ে নিবে, নাস্তা করে কমপ্লিট বেড রেস্ট নিবে। রাতুল চৈতিকে কোলে তুলে নিয়ে গেল। আয়নায় রাতুলের পিঠটা চোখে পড়ে, পিঠে নখের চিহ্ন। চৈতি রাতুলকে বলল, আপনার পিঠ। রাতুল ঠোঁট কামড়ে হেসে বলল, সুইটার, সব তোমার দেওয়া লজ্জায় আড়ষ্ট হলো চৈতি। রাতুল চৈতিকে বলল, এখন লজ্জা পাচ্ছ কেন? কাল তো আমাকে গিলে খেতে লজ্জা পাওনি। সি। রাতুল চৈতিকে অষ্টমীর ভিতরে নিয়ে দাঁড় করিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জামা কাপড় নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আসি। চৈতি দরজা লক করে দিল। অনেকক্ষণ পর চৈতি দরজা খুলে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার ড্রেস দিন।
রাতুল ড্রেস দিল, তারপর ড্রেসটা পরে নিয়ে ওয়াশরুম থেকে বের হতেই রাতুল চৈতিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নিচ থেকে একজন সার্ভেন্ট এসে খাবার দিয়ে গেল। রাতুল নিজেও খাচ্ছে, চৈতিকেও খাওয়াচ্ছে। খাওয়া শেষ হতেই সার্ভেন্ট খাবারের ট্রেটটা নিয়ে গেল আর রাতুল চৈতিকে একটা নাপা খাইয়ে দিয়ে বলল, আমি যাচ্ছি, আসতে দেরি হবে। কোথায় যাবেন? ফিলিস্তিনের জন্য একটা প্রেস কনফারেন্স ডেকেছি, দেখি বাংলাদেশ থেকে কি করা যায়।